লাশের উপর দাঁড়িয়ে নেচে নেচে উল্লাস করার মতো বৈশাখিকতাও দেখিয়েছে তারা। এভাবে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা হয়। এক পর্যায়ে পরাশক্তির প্রত্যক্ষ বদলে 2007 সালের 11ই জানুয়ারি ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদকে সামনে রেখে শুরু হয় কুখ্যাত 111 যাত্রা। শুরু থেকেই এই সরকার দেশে রাজনীতিকরণ প্রক্রিয়া চালাতে থাকে। কারাগারে নিক্ষেপ করে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দকে, উৎসাহকে চতুর্থ ভ্রমণের মধ্য দিয়ে চেষ্টা করে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে। কিন্তু এক পর্যায়ে সেই জনদাবির কাছে নতি স্বীকার করেই তারা নির্বাচন দিতে বাধ্য হয়। তবে পর্দার আড়ালে 31 ডিসেম্বর 2008-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আনা হয় তাদেরই সেবাদাস শেখ হাসিনা গণকে। 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট। আর তখন থেকেই মূলত ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যায় আধিপত্যবাদী শক্তির হাতে। প্রথমেই আঘাত আসে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে টার্গেট করে হত্যা করা হয় বাছাইকৃত 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে। জোরপূর্বক চাকরিচ্যুত করা হয় বহু সংখ্যক প্রতিবাদী সেনা অফিসারকে। এভাবেই বাংলাদেশকে করায়ত্ত করা প্রথম বাধাটি বেরোয় তারা। এরপর সরকার হাত বাড়ায় আধিপত্যবাদের দ্বিতীয় বাধা হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামাত ইসলামের দিকে। 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার উদ্ভট মামলায় আটক করে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আল্লামা দেওয়ান হোসেন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ পর্যায়ক্রমে জামাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দকে। পাশাপাশি রাষ্ট্রীয় মহলে চলতে থাকে দুর্নীতি, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি। বাংলাদেশ সেনাবাহিনী ও জামাত ইসলামীকে কোণঠাসা করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের থাবা বিস্তার করতে থাকে প্রবীণ। তাদের এই সমস্ত জাতিবিধ্বংসী কর্মকাণ্ড যেন দেশের মানুষ ও বিশ্ববাসী জানতে না পারে, তার জন্য গণমাধ্যমের উপর আরোপ করে অঘোষিত নিষেধাজ্ঞা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কিংবা সাংবাদিক দম্পতি সাগরীর মতো যারা এই সাহসী সাংবাদিকতা করতে চেয়েছেন, তাদের উপর নেমে এসেছে নির্মম নির্যাতন কিংবা হারাতে হয়েছে প্রাণ। সংবিধানে আর্টিকেল 37 সংশোধন করে রুখে দেওয়া হয় মত প্রকাশের অধিকার। আদালতকে ব্যবহার করে 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দেয় শেখ হাসিনা। দেশের মানুষ ভোটাধিকার হারায় অনির্দিষ্টকালের জন্য। একই সাথে জামাত নেতৃবৃন্দকে বিচারিক হত্যার পরিকল্পনাও পাকাপোক্ত করে। গঠন করে কথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল, যাতে শুধু আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া আর কিছুই আন্তর্জাতিক ছিল না। কেড়ে নেওয়া হয় অভিযুক্তদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করার অধিকার, গুম করা হয় অভিযুক্তের সাক্ষীকে। এমনকি দেশের বাইরে থেকে আসা নির্দেশনা অনুযায়ী রায় ঘোষণার কথাও প্রকাশিত হয়। প্রকাশ হয়ে পড়ে সাক্ষীকে সেফ হাউস নামক নষ্ট ঘরে ধরে এনে মন গড়া মিথ্যা সাক্ষ্য দানের প্রশিক্ষণ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়টি ছিল বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। সরকার খুব ভালো করে জানত যে এই ফরমায়েশি রায়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই আদালতকে প্রভাবিত করে তাদের ইচ্ছে মতো রায় আদায়ের জন্য ঢাকার শাহবাগ চত্বরে বসানো হয় আইন বিরোধী ও গণবিরোধী গণজাগরণ মঞ্চ। আর সেখান থেকে তোলা দাবি অনুযায়ী তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ফাঁসি রায় ঘোষণা করতে থাকে। এভাবেই আদালতের কাঁধে ভর করে তারা সম্পন্ন করে জুডিশিয়াল কিলিং মিশন। ফাঁসিতে ঝুলিয়ে একে একে হত্যা করা হয় বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামান,
এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার মীর কাসেম আলীকে। পাশাপাশি অবৈধ রায় দীর্ঘ কারাদণ্ড দিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বর্ষিয়ার রাজনীতিক সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম, মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অন্যান্য নেতৃবৃন্দকে। এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর তীব্র প্রতিবাদে ফেটে পড়ে দেশের আপামর জনতা। আর তখনই জনতার প্রতিবাদকে রুখে দিতে চালানো হয় তার আমিরের দ্বিতীয় গণহত্যা। আধিপত্যবাদের প্রভুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার তার প্রভুর সামান্যতম সমালোচনা সহ্য করতে পারেনি। আর সেজন্যই ভারতের সমালোচনামূলক একটি ছবি এঁকে ফেসবুকে পোস্ট করার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। তাদের চরম ইসলাম বিদ্বেষের জ্বলন্ত উদাহরণ হল 2004 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যা। গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো এলাকা অন্ধকারে ঢেকে দিয়ে বিশ্রামরত ওলামায়ে কেরাম ও ইসলামপ্রিয় মানুষের উপর চালানো হয় ইতিহাসের তৃতীয় গণহত্যাটি। সে রাতের হত্যাকাণ্ডে কতজন শহীদ হয়েছেন তা কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। দেশকে পঙ্গু করার মিশনে শেখ হাসিনার ক্রিয়াকলাপ গণহত্যার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চলতে থাকে লাগামহীন দুর্নীতি, টাকা পাচার ও ব্যাংক লুট। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পকে অন্যের হাতে তুলে দিতে চলে ঘন ঘন অগ্নিকাণ্ড ও নানান দুর্ঘটনা। এর মধ্য দিয়েই 2014 সালের 5 জানুয়ারি সম্পন্ন করে একটি ভোটারবিহীন নির্বাচন। আবারও 5 বছরের জন্য চেপে বসে জাতির ঘাড়ে। 2016 সালের মধ্যে সরকার সম্পন্ন করে তাদের জুডিশিয়াল কেরিং মিশন। এরপর থেকে অনেকটা সাধারণভাবেই চালাতে থাকে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম আর ধর্ষণের মহোৎসব। ধ্বংস করে ফেলে রাষ্ট্রের প্রতিটি মৌলিক প্রতিষ্ঠানকে। শিক্ষাঙ্গন, ব্যাংক, বিমা, আদালত পাড়া, আইন শৃঙ্খলা বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী সব কিছুকেই তারা ঢুকিয়ে দেয় নিজেদের পকেটে। এভাবেই কেটে যায় আরো 4টি বছর। ঘনিয়ে আসে পরবর্তী জাতীয় নির্বাচনের সময়। 2017 সালে সরকার কোটা সংস্কার ও নিরাপদ সরকারের আন্দোলনে কিছুটা হোঁচট খায়। তবে এতে তারা সঠিক পথে ফিরে আসে। বরং ক্ষমতাকে চিরস্থায়ী করার বাসনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক বিরোধী দলীয় নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করে। নেতাকর্মীদের কারাগারে রেখে 2018 সালের 23 ডিসেম্বর সম্পন্ন করে রাতের ভোটের নির্বাচন। কোভিড-19 কারণে 2019 ও 20 সালে সরকার কোনো রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। কিন্তু তারপরেও থেমে থাকেনি তাদের লুটপাট আর অবৈধ ক্ষমতার চর্চা। বিশেষ করে ধর্ষণ আর আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা তখন দৈনন্দিন ব্যাপার হতে পারে। পাশাপাশি ভেঙে দিতে থাকে আমাদের সামাজিক বোধ, বিশ্বাস ও আচার নিষ্ঠতাকে। পরের বছর 2021 সালে আবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। তখন একটি আন্দোলনে হত্যা করা হয় 22 জন ছাত্র জনতাকে। গ্রেফতার করা হয় শীর্ষ ওলামায়ে কেরাম সহ শত শত মাদ্রাসার ছাত্র ও ওস্তাদদেরকে। এরপর 2022 ও 23 সালে সরকারের লড়াইয়ে কেবল কলঙ্ক তিলকই লেগেছে একের পর এক। জাতীয় গ্রিন বিপর্যয়, সামিট ইসলাম আর মেক্সিকো বসুন্ধরার সীমাহীন লুটপাট, আদানির সঙ্গে আত্মঘাতী বিদ্যুৎ চুক্তি, ব্যাংকের রিজার্ভ লুট ও ডলার সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, কারাগারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ইত্যাদি। এসব কিছুর প্রেক্ষিতে দেশের বিরোধী রাজনৈতিক জোট ও সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ওঠে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু শেখ হাসিনার সরকার সে পথে না হেঁটে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে 7 জানুয়ারি 2024 আয়োজন করে আরেকটি ভোটারবিহীন নির্বাচন। আমিরামের সেই নির্বাচনে গঠিত সংসদ ও সরকারের ইচ্ছা অনুযায়ী উচ্চ আদালত 2018 সালে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি আবার ফিরিয়ে আনতে শুরু হয় নতুন উদ্যমে ছাত্র আন্দোলন। প্রথমে সেটা কোটা বিরোধী
বৈষম্য বিরোধী আন্দোলনে। ক্রমেই ছাত্র সমাজের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাতে থাকে সাধারণ মানুষ। কিন্তু বিশ্বের আর সব ফ্যাসিস্ট শাসকদের মতো শেখ হাসিনা জনদাবির প্রতি কোনো কর্ণপাত করেননি, বরং তার দলীয় সন্ত্রাসী বাহিনী এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সেটাকে স্তব্ধ করার প্রয়াস চালান। কিন্তু ততদিনে প্রতিবাদী ছাত্র জনতা মরতে শিখে আছে, দুহাত প্রসারিত করে বুক পেতে ঘুরে নেওয়ার সাহস অর্জন করে ফেলেছে। শীতল পানি বিতরণ করতে করতে উত্তপ্ত মেশিনগানের গুলি দিয়ে লুটিয়ে পড়তেও দ্বিধা করছে। এই প্রতিবাদ রুখবে স্বার্থকার, কিন্তু এক দেশদর্শী সরকার সেটাই করতে বদ্ধপরিকর। 16, 17 ও 18 জুলাই সারা দেশে হত্যা করা হয় অসংখ্য ছাত্র, শিশু ও সাধারণ নাগরিককে। আহত হয় কয়েকশো, গ্রেফতার হয় কমপক্ষে 2000। 19 জুলাই হত্যা করা হয় আরো 120 জনকে। এরপরে পরিস্থিতি শান্ত করতে জারি করা হয় কারফিউ, ঘোষণা করা হয় সাধারণ ছুটি, বন্ধ করে দেওয়া হয় সকল প্রকার ইন্টারনেট সেবা। এর মধ্যেও সরকার তার ভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রাখে। সমন্বয়কদের তুলে নিয়ে নির্যাতন, জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, কারফিউর সুযোগ নিয়ে গভীর রাতে ঘরে ঘরে হানা দিয়ে শিক্ষার্থী আটক এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি তারই নমুনা। অবশেষে 3 আগস্ট ছাত্র জনতার 9 দফা দাবি না মেনে গণগ্রেফতার ও গণহত্যা অব্যাহত রাখার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় লাখ ছাত্র জনতা। সেখান থেকে ঘোষণা করা হয় অসহযোগ আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের 1 দফা দাবি। 4 অক্টোবর আওয়ামী লীগ তার দলীয় ক্যাডার আর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে টিকে থাকার শেষ চেষ্টাটা করে। সেদিন সারা দেশে আওয়ামী অস্ত্রধারী আর পুলিশ বিজিবির গুলিতে শহীদ হন 130 জন আন্দোলনকারী। এই পরিস্থিতিতে ছাত্ররা তাদের পূর্ব ঘোষিত ঢাকামুখী লং মার্চ 6 আগস্ট থেকে এগিয়ে 5 আগস্ট নিয়ে আসে। 5 আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী কোনো মানুষের চাপে তা শিথিল হতে থাকে। সেদিনও সারা দেশে শাহাদাত বরণ করে 113 জন ছাত্র জনতা। এই মোট শহীদের সংখ্যা দাঁড়ায় প্রায় 2000। দুপুর 12টার দিকে ঢাকার রাজপথগুলো পরিণত হয় গণতরঙ্গিত সমুদ্রে। দুপুর 1টার দিকে খবর বেরিয়ে পড়ে শেখ হাসিনা সংগঠনে পালিয়ে গেছে। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সামগ্রীরা। জাতি বেঁধে উঠিয়ে মুক্তির আনন্দে মহান রবের দরবারে সেজদায় পড়ে কৃতজ্ঞতা আদায় করে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।